আমাদের আজকের আলোচনার বিষয় হবে ফৌজদারি কার্যবিধি আইনের 509 ধারা, 509 ক ধারা, 510 ধারা, 511, 512, 523, 24, 25 প্রত্যেকটা ধারা খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই মনোযোগ সহকারে শুনবেন। 509 ধারায় যেটা বলছে যে চিকিৎসক অর্থাৎ আমরা একজন আসামিকে গ্রেপ্তার করি মামলা পারপাসে, এখন বাদী বা ভিকটিম হয়তো আহত থাকে, তার এমসি করা হয় অর্থাৎ মেডিকেল রিপোর্ট করা হয়। সেই মেডিকেল রিপোর্ট করার পরে ডাক্তার একটা সার্টিফিকেট দেয়, তাকে বলা হয় এমসি। এই সার্টিফিকেটের উপর ভিত্তি করে দেখা যায় যে এটা কি 323-এর মামলা না 324-এর মামলা না 326-এর মামলা, অর্থাৎ এটা কি গুরুতর অভিযোগ নাকি সাধারণ অভিযোগ। এটা এই যে ডাক্তার যে সার্টিফিকেটটা দিল, তাহলে ডাক্তার কিন্তু একজন সাক্ষী হলো। এই ডাক্তারের সার্টিফিকেটের উপর নির্ভর করে কিন্তু মামলার বিচার কার্যক্রম পরিচালনা করা হয়। তখন দেখা যায় যে মামলার তদন্তকারী কর্মকর্তা যদি গুরুতর যে আঘাত 320 যেটা দেওয়া আছে, সেখানে যে আমাদের 8টা কোটেশন আছে, 8টা কোটেশনের মধ্যে কোনো একটা কোটেশন এর ভিতর পড়ে গেছে, তখন ওই মামলাটা দেখা যাবে 326 চলে যায়। তো এই যে 509 ধারায় যেটা বলছে যে চিকিৎসকের সাক্ষ্য, অর্থাৎ একটা মামলা কার্যক্রম পরিচালনা করার সময় আমরা সাধারণ সাক্ষীর পাশাপাশি আদালতে চিকিৎসকেরও সাক্ষ্য গ্রহণ করতে পারেন, এটা বলা আছে 509 ধারা। অর্থাৎ চিকিৎসক যদি যে সার্টিফিকেট দিছে সেই সার্টিফিকেট কিভাবে দিছে এই সংক্রান্তে আদালত চাইলে ওই চিকিৎসকের কি করবে, সাক্ষ্য গ্রহণ করতে পারবেন, এটা বলা আছে। আবার এর পাশাপাশি বলা আছে যে আদালত যদি চান যে না, তার যে রিপোর্টটা দেওয়া আছে এই রিপোর্টের ভিত্তিতে মামলার কার্যক্রম পরিচালনা করবেন, সেটাও করতে পারবেন। তাহলে 509-এর ক্লোজ 1-এ কি বলছে যে আদালত চাইলে চিকিৎসকের যে মতামত বা যে রিপোর্ট দিছে সেই রিপোর্টের উপর ভিত্তি করে মামলা পরিচালনা করতে পারবেন। 509-এর ক্লোজ 1। 509-এর ক্লোজ 2-এ বলছে আদালত চাইলে যদি মনে করেন সেক্ষেত্রে ওই চিকিৎসকের মৌখিক জবানবন্দিও নিতে পারেন, এটা বলা আছে 509-এর ক্লোজ 2। এটা ছিল আমাদের 509 ধারার আলোচনা। 509-এর শ টাইপেন ক, এখানে বলা আছে আপনাদের যে আমরা লাশ মর্গে প্রেরণ করি, অর্থাৎ ময়না তদন্ত রিপোর্ট। এটা হয়তো আমরা সবাই জানি যে অনেক সময় আসে যে ময়না তদন্ত রিপোর্ট কাকে বলে বা ময়না তদন্ত রিপোর্ট কি। এই যে 509-এর শ টাইপেন কতে কিন্তু ময়না তদন্ত একটা রিপোর্ট দেয় যে একটা লাশকে যখন আপনি কোনো সিভিল সার্জনের কাছে প্রেরণ করবেন সরকারি হাসপাতালে, তখন ওই সিভিল সার্জন লাশের ওই পুলিশ অফিসারের মতো পা থেকে মাথা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে পুলিশ তৈরি করা আছে শ্রোতাল রিপোর্ট, আর এরা তৈরি করা আছে ময়না তদন্ত রিপোর্ট। এটা কি আপনারা বুঝতে পারছেন ময়না তদন্ত রিপোর্টটা? এই ময়না তদন্ত রিপোর্টের যে ডাক্তার দিবেন বা যে সিভিল সার্জন সাহেব দিবেন, তিনিও একজন সাক্ষী হিসেবে আদালতে গ্রহণযোগ্য হবেন। আর এই সিভিল সার্জন বা ময়না তদন্ত রিপোর্ট প্রদানকারী ব্যক্তি যদি মৃত্যুবরণ করেন বা তিনি আদালতে সাক্ষ্য দিতে অপারগতা করেন বা তাকে খুঁজে পাওয়া যায় না বা সে অসুস্থ থাকেন, সেক্ষেত্রে তার পূর্বে দেওয়া যে রিপোর্ট, অর্থাৎ এই যে ময়না তদন্তের যে রিপোর্ট, এই রিপোর্টটাই আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে, যা বলা হচ্ছে 509-এর শ টাইপেন ক। ঠিক সেমই এরকম একটা ধারা দেওয়া আছে সাক্ষ্য আইনের 33 ধারা। যদি কেউ পড়ে থাকেন সাক্ষ্য আইনের 33 ধারা, তাহলে সেখানে দেখতে পাবেন যে কোনো চিকিৎসক বা কোনো সাক্ষী, তারপরে কোনো রাসায়নিক পরীক্ষক বা রক্ত পরীক্ষক বা কোনো বিশেষজ্ঞ, তিনি যদি পূর্বে একটা সাক্ষ্য বা একটা রিপোর্ট দেওয়ার পরে তিনি যদি অসুস্থ থাকেন
বা তিনি যদি মৃত্যুবরণ করেন, অথবা তিনি যদি বিদেশ থাকেন, বা তিনি যদি খুঁজে পাওয়া যাচ্ছে না, এইরূপ ব্যক্তির সাক্ষ্য আদালতে, বা তাকে বিদেশ থেকে আনা ব্যয়বহুল হয়, এরূপ ব্যক্তির সাক্ষ্য যদি প্রদান করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আদালত তার পূর্ববর্তী দেওয়া যে লিখিত বিবৃতি বা যে রিপোর্ট থাকবে সেটাই আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণ করে সেটার উপর আদালত তার বিচার কার্যক্রম পরিচালনা করবে। এটা সাক্ষ্য আইনের 33 দ্বারায় সুস্পষ্ট বলা আছে। এখানেও সেম, এই যে সাক্ষ্য আইনের একই কথাটা এখানে তুলে ধরছে, যে ময়না তদন্ত রিপোর্ট যিনি দিবেন, তিনি যদি মৃত্যুবরণ করেন, অথবা তিনি যদি অসুস্থ থাকেন, তিনি যদি বিদেশ থাকেন, বা তিনাকে হাজির করা ব্যয় সাপেক্ষ হচ্ছে, বা তিনাকে কোনোভাবে হাজির করা যাচ্ছে না, সেক্ষেত্রে তিনার পূর্ববর্তী দেওয়া যে বক্তব্য বা যে রিপোর্ট আছে সেটাকেই আদালত গ্রহণযোগ্য মনে করে বিচার কার্যক্রম পরিচালনা করবে। এটা বলা আছে 509 ক। এই ধারাটায় কিন্তু বিগত সালে একবার প্রশ্ন আসছে যে ময়না তদন্ত রিপোর্টের সাক্ষ্যগত মূল্য কি। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে, যখনই সাক্ষ্যগত মূল্য মনে করবেন তখন আপনারা মনে করলেন যে এটা সাক্ষ্য আইনের প্রশ্ন না। অনেক ক্ষেত্রে এটা ফৌজদারি কার্যবিধি আইনেরও আছে, অনেক ক্ষেত্রে দেখবেন যে নারী শিশু নির্যাতন আইনের আছে। তবে এখানে যদি পরীক্ষক যদি সুস্পষ্ট উল্লেখ করে দেয় যে ফৌজদারি কার্যবিধি আইনে ময়না তদন্তের রিপোর্ট প্রদানকারীর সাক্ষ্য কোন ক্ষেত্রে আদালতে প্রাসঙ্গিক, তখন এই যে আপনার 509 ক ধারা মোতাবেক আদালতে প্রাসঙ্গিক। তাহলে আমরা 509 ক কি বুঝতে পারছি। এরপরে 510 ধারায় বলছে রাসায়নিক পরীক্ষক বা রক্ত পরীক্ষক বা বিশেষজ্ঞ যারা থাকবেন, তারা যে রিপোর্ট দিবেন তারাও সেম একই কথা, যে তারা যদি অসুস্থ থাকেন বা মৃত্যুবরণ থাকেন, বা তারা যদি বিদেশ থাকেন বা অক্ষম থাকেন, তাদেরকে আদালতে আনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে তাদের পূর্বের দেওয়া সাক্ষ্য আদালতে প্রাসঙ্গিক হবে, যা 510 ধারায়। তাহলে 510 দ্বারা আমরা কাক পেলাম রাসায়নিক পরীক্ষক, রক্ত পরীক্ষক। 509 দ্বারা ময়না তদন্তকারী, আর 509 কত পেলাম হলো ময়না তদন্তকারী যেটা রিপোর্ট দিবেন তিনি, আর 509 দ্বারা হচ্ছে চিকিৎসক যারা এমসি দিবে, মেডিকেল রিপোর্ট দিবে তাদের। তাহলে আমরা কি 3টা ধারা সম্পর্কে ক্লিয়ার? একটু হানা লেখেন যে স্যার আমি 509। হ্যাঁ, 509টা হচ্ছে মেডিকেল রিপোর্ট যিনি দিবেন, এমসি যেটাকে বলা হয় বাংলায়, ইংলিশে বলা হয় এমসি। মেডিকেল রিপোর্ট যিনি দিবেন তার সাক্ষ্য 509 ধারা মোতাবেক আদালতে গ্রহণযোগ্য। 509 শর্ট এভেন কতি বলছে যে যিনি ময়না তদন্ত রিপোর্ট দিবেন তার সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য। 509 ক আর 510 বলছে রাসায়নিক পরীক্ষক আর হচ্ছে রক্ত পরীক্ষক, তাদের সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য। ভাই রে, তুই আর ফোন দেওয়ার সময় বলি না। 511 ধারা, 511 ধারায় বলছে পূর্ববর্তী দণ্ড, অর্থাৎ একজন মামলার আসামি সে একই মামলায় পূর্বে দণ্ডিত হয়েছে, পরবর্তীতে তার বিরুদ্ধে আবার আর একটা একই ধরনের মামলা অন্য এক জায়গা হয়েছে, সেক্ষেত্রে সে যে পূর্বে এই মামলায় দণ্ড ভোগ করছে এই সাক্ষ্য আদালতে কিভাবে প্রাসঙ্গিক হবে, এটা বলছে 511 ধারা। অর্থাৎ আমরা এর আগেও পড়ছি যে একই মামলায় দুইবার বিচার করা যাবে না। এখন এই জায়গায় এসে প্রমাণ করতে বলতেছে যে আপনার বিরুদ্ধে যে এই মামলা পূর্বেও একবার হয়েছে, আর আপনি যে এই মামলায় পূর্বেও একবার সাজা ভোগ করছেন, সেটা আপনি কিভাবে প্রমাণ করবেন, সেই সাক্ষ্য প্রমাণাদি তুলে ধরার কথা বলছে যে 511 ধারায়। তাহলে এখানে 511 ধারা বলছে যে আপনি যে
কারাগারে আপনি সাজা ভোগ করছেন, সেই কারাগার হইতে আপনার একটা সার্টিফাই লিখিত আদেশ আনতে হবে যে হ্যাঁ, এই মামলায় বা এই ধরনের অপরাধে পূর্বেও আমি একবার কি দণ্ড ভোগ করছি, সেটা উল্লেখ করতে হবে এটা। আর আপনাকে যদি এই অপরাধের জন্য যদি বেকুশল খালাস দিয়ে থাকে এই একই অপরাধে, তখন যে আদালত আপনাকে বেকুশল খালাস দিয়েছে সেই আদালতের কাছ থেকে আপনার সার্টিফাইড কপি বা সেই আদালতের কাছ থেকে একটা লিখিত কপি এনে এই আদালতে জমা দিতে হবে যে না, এই একই অপরাধে আমার আদালতেও তার পূর্বে বিচার হয়েছিল, সে দোষী সাব্যস্ত না হয় তাকে এই দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাহলে দুইটা প্রমাণ, একটা হচ্ছে যদি সাজা ভোগ করতে হয় তাহলে যে কারাগারে সে সাজা ভোগ করছে সেখান থেকে সে সাজা ভোগের কপি আনতে হবে। আর যদি বেকুশল খালাস দিয়ে থাকে সেক্ষেত্রে যে আদালত তাকে বেকুশল খালাস দিয়েছে সেই আদালত থেকেও তার এই সার্টিফাইড কপি এনে দিলে তাকে এই পূর্ববর্তী দণ্ড থেকে বর্তমান দণ্ড থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে, যেটা বলা হচ্ছে 511 ধারায়। 512 ধারায় যেটা বলা আছে আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ, অর্থাৎ আমরা 339 ধারায় পড়ে আসছি যে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। তাহলে আদালত চাইলে যে এই আসামি নাই কিন্তু তার অনুপস্থিতিতে আদালত তার সাক্ষ্য গ্রহণ করতে পারেন, কাদের? সাক্ষীদের, যে কে কি অপরাধ করছে। বা একই মামলায় দেখবেন যে 5 জন আসামি আছে, তার মধ্যে 3 জন হাজির আছে, 2 জন হুলিয়া হয়ে গেছে, কোরক হয়ে গেছে, 2 জন হাজির হয়নি, ওই 2 জনের অনুপস্থিতিতে মামলা বিচার কার্যক্রম করা যাবে। সেক্ষেত্রে কি হবে, ওই যে 3 জনের পাশাপাশি ওই 2 জনেরও সাক্ষ্য গ্রহণ করা যাবে, যেটা বলা আছে 500 আমাদের 12 ধারার ক্লোজ 1-এ। 512 ধারার ক্লোজ 2 আবার আরেকটা কথা বলছে যে যে মামলার আসামি অজ্ঞাত, অর্থাৎ মামলার আসামি অজ্ঞাত কাছে, অর্থাৎ এখনো পর্যন্ত মামলার আসামিকে চিহ্নিত করা যায়নি কিন্তু ওই মামলার সাক্ষী প্রমাণাদি আছে, সেক্ষেত্রে যদি হাইকোর্ট বিভাগ নির্দেশ দেয় তাহলে ওই মামলার অজ্ঞাত আসামির বিরুদ্ধেও সাক্ষ্য প্রমাণ গ্রহণ করা যাবে। যখন আসামি গ্রেপ্তার হবে পুনরায় চাইলে তাদের সম্মুখে আসামির সাক্ষ্য গ্রহণ করা সাক্ষীদের সাক্ষ্য নেওয়া যাবে। এটা বলা হচ্ছে 512 ধারায়। এরপরে আপনাদের পড়াবো আমি খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা 523, 24, 25 ধারা। 523, 24, 25 ধারা বুঝি নাই, কোন ধারাটা বোঝেন নাই? 511 না 12? 512 ধারায় বলছে আসামির অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা করাকালে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা যাবে। অর্থাৎ আসামি নাই কিন্তু সাক্ষী আছে, মামলা তো চলমান থাকা অবস্থায় যদি আসামিকে পাওয়া না যায় সেক্ষেত্রে কি মামলা স্টপ থাকবে না? সেক্ষেত্রে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে মামলার কার্যক্রম শেষ করতে হবে, যেটা বলা আছে 512 ক্লোজ 1-এ, যে আসামি অনুপস্থিত কিন্তু স্টেপ বাই স্টেপ যেসব সাক্ষী আছে সেসব সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করে তারপর তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম করবে, যেটা 512 ধারায় বলা আছে যে আসামির অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করা যাবে। 12 ক্লোজ 1। 12 ক্লোজ 2-এ যেটা বলছে যে ক্ষেত্রে মামলার আসামি, অর্থাৎ যে ক্ষেত্রে মামলার আসামি অজ্ঞাত, অর্থাৎ কে যে আসামি এটা চিহ্নিত করা যায়নি কিন্তু ওই মামলার সাক্ষ্য প্রমাণে দেওয়া আছে, অর্থাৎ সাক্ষী আছে। এখন সেক্ষেত্রে মামলার পরিচালনা যদি এগিয়ে নিতে হয় তাহলে হাইকোর্ট বিভাগের অনুমতি নিয়ে ওই যে যারা সাক্ষী আছে তাদের সাক্ষ্য গ্রহণ করতে হবে। যখন এই মামলার আসামি চিহ্নিত করা যাবে তখন এই সাক্ষ্য তাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে। আর তখন যদি এই আসামি বলে যে না, আমার বিরুদ্ধে যে সাক্ষ্য দেওয়া হয়েছে সে সাক্ষ্য সঠিক নয়, তখন পুনরায় আবার এই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা যাবে, যেটা বলা আছে 512 ধারায়। তারপরে 523 ধারা আমরা মূলত আলোচনার বিষয় হচ্ছে বেওয়ারিশ সম্পত্তি,
যেটা পুলিশ আইনে 25, 26, 27 ধারায় বলা আছে। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখানে, বেওয়ারিশ সম্পত্তি। যে এখানে প্রশ্ন আছে বেওয়ারিশ সম্পত্তি কি, বেওয়ারিশ সম্পত্তি বিলি বন্টনের ব্যবস্থা করেন, বা বেওয়ারিশ সম্পত্তি কি, বেওয়ারিশ সম্পত্তি পাওয়ার পর পুলিশ অফিসারের করণীয় কি, এই জায়গাটা প্রশ্ন হয়। বিগত সালগুলো অনেক প্রশ্ন হয়েছে এই বেওয়ারিশ সম্পত্তি নিয়ে। বেওয়ারিশ সম্পত্তি আমরা একেবারে সহজ ভাষায় যেটা বলতে পারি, যে সম্পত্তির কোনো ওয়ারিশ, মালিক বা দাবিদার নেই, তাকেই বেওয়ারিশ সম্পত্তি বলে। তাহলে আমরা বেওয়ারিশ সম্পত্তি কাকে বলে? যে সম্পত্তির কোনো ওয়ারিশ, মালিক বা দাবিদার নাই, এই ধরনের সম্পত্তিকে বেওয়ারিশ সম্পত্তি বলে। আমি জাস্ট আজকে একটু শর্ট আলোচনা করি, আগামীকাল আপনাদের এটা নিয়ে আরো একটু গুরুত্বপূর্ণ আলোচনা করবো, কারণ এই বেওয়ারিশ সম্পত্তি নিয়ে প্রশ্ন হয়। পুলিশ আইনের 25, 26, 27 ওই বেওয়ারিশ সম্পত্তি নিয়ে আলোচনা করা আছে। যখন আমরা পুলিশ আইন পড়বো তখন ওই বিষয়টা ক্লিয়ার হবো। এখন আমরা এখানে 523, 24টা একটু জাস্ট জানেন। তাহলে 523ই বলছে যে বেওয়ারিশ সম্পত্তি পাওয়ার পর পুলিশ অফিসার তার একটা তালিকা প্রস্তুত করে ম্যাজিস্ট্রেটের নিকট দিবেন। ম্যাজিস্ট্রেট এই সম্পত্তি উক্ত মালিককে প্রদান করার জন্য নির্দেশ দিবেন। যদি উক্ত মালিককে পাওয়া যায় তাহলে সম্পত্তি তার নিকট হস্তান্তর করবেন। আর যদি মালিক পাওয়া না যায় তাহলে একটা ঘোষণাপত্র ইস্যু করবেন। এটা বলা আছে 523 ধারায়। তাহলে বেওয়ারিশ সম্পত্তি পাওয়ার পরে কি করবে? যদি মালিক জ্ঞাত হয়, অর্থাৎ জানা যায় যে অমুক মালিক, তাহলে তাকে নিয়ম মতকভাবে তাকে মালামাল বুঝিয়ে দিবে। আর যদি মালিক অজ্ঞাত হয় সেক্ষেত্রে আদালত কি করবে? একটা ঘোষণাপত্র ইস্যু করবে। কতদিন মেয়াদ দিবে? 6 মাস মেয়াদ দিবে। এটা বলা আছে 523 ধারা। 524 ধারায় যে এই যে ঘোষণাপত্র দেওয়া হলো 6 মাস, এই সময়ের মধ্যে যদি ওই ব্যক্তি যদি তার সম্পত্তি গ্রহণ করতে না আসে, তাহলে এই 6 মাস পরে ওই সম্পত্তি বিক্রয় করে সরকারি কোষাগারে এই টাকা জমা দিয়ে দেওয়া হবে। এটা বলা আছে 524 ধারায়। 525 ধারায় বলা আছে যে এই সম্পত্তি যদি ক্ষয়শীল, পচনশীল হয় এবং এই কার্য পরিচালনা করার ক্ষেত্রে যদি দেরি হয়, তাহলে আদালত অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এই পচনশীল সম্পত্তি বিক্রয় করতে পারবে। এটা বলা আছে 525 ধারায়। তাহলে 523, 24, 25, 23-এ কি বলছে? যে বেওয়ারিশ সম্পত্তি পাওয়ার পরে পুলিশ অফিসার যে সম্পত্তি পাইলো সেটা আদালতে প্রেরণ করলো। আদালত কি বললো? যে এই সম্পত্তির মালিক যদি পাওয়া যায় তাহলে এই সম্পত্তি তাকে বুঝিয়ে দেওয়ার জন্য বলছে। 523-এর ক্লোজ 1-এ। 523-এর ক্লোজ 2 বলছে যদি মালিক অজ্ঞাত হয়, অর্থাৎ মালিককে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আদালত কি করবে? 6 মাসের একটা মেয়াদ দিয়ে ওই মালামাল গ্রহণ করার জন্য একটা ঘোষণাপত্র ইস্যু করবে। এই 523-এর ক্লোজ 2, কারণ এই 523-এর ক্লোজ 2 মোতাবেক 6 মাস সময় দিয়ে একটা ঘোষণাপত্র ইস্যু করা হলো। 524 ধারা বললো যে এই 6 মাস তো অতিবাহিত হয়ে গেছে, মালিক আর পাওয়া যাচ্ছে না, তখন আদালত কি করবে? ওই সম্পত্তি 6 মাস অতিবাহিত হওয়ার পরে এই সম্পত্তি বিক্রয়ের আদেশ দিবেন এবং বিক্রয় লব্ধ সরকারি কোষাগারে জমা রাখার নির্দেশ দিবেন। এরপরে 525 ধারা আবার কি বলছে? যে এই সম্পত্তি তো পচনশীল বা ক্ষয়শীল, এই 6 মাস এই সম্পত্তি রাখলে এটা পয়সা গলে ধ্বংস হয়ে যাবে, সেক্ষেত্রে কি করা যায়? তখন 525 ধারা বলছে যে এই সম্পত্তি যদি পচনশীল বা ক্ষয়শীল হয় আর এই সম্পত্তি বিক্রয় করলে যদি মালিকের মঙ্গল হয়, তাহলে এই সম্পত্তি জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এই সম্পত্তি বিক্রয় করে এই লব্ধ সরকারি কোষাগারে জমা রাখবে। এটা ছিল আমাদের 523 ধারার আলোচনা। 525 ধারার আলোচনা। এখন এই প্রত্যেকটা ধারার সাথে কিন্তু আমরা পুলিশ আইন ব্যবহার করতে পারি। যে আমরা এখানে আবার ডিএমপি অধ্যাদেশও ব্যবহার করতে, পুলিশ আইনে 25, 26, 27 ব্যবহার করব, ডিএমপি অধ্যাদেশে 22 ধারা ব্যবহার করতে পারবো, পিআরবিরও আমরা ব্যবহার করতে পারবো 379 ধারা। ঠিক আছে? তাহলে এই যে বেওয়ারিশ সম্পত্তি নিয়ে আমরা কালকে আরেকটু বিস্তারিত আলোচনা করব।
আজকে এই যে বেহারি সম্পত্তিটা, যে সম্পত্তি ওয়ারিশ দাবিদার নাই, সেই সম্পত্তি নিয়ে তাকে বেহারি সম্পত্তি বলে। এই সম্পত্তি বিলি বন্টনের ব্যবস্থা আছে 523/24/25, যেটা বলছে যে ম্যাজিস্ট্রেটকে দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট প্রকৃত মালিককে খুঁজবেন। প্রকৃত মালিককে যদি না পান তাহলে 6 মাসের ঘোষণা দিয়ে একটা ঘোষণাপত্র ইস্যু করবেন। এটা 523 বলা আছে। 524 বলা আছে যে এই নির্ধারিত সময় অর্থাৎ 6 মাস সময়ের মধ্যে যদি মালিক হাজির না হয় তাহলে এই সম্পত্তি কি করবেন, বিক্রি করে এই অর্থ সরকারি কোষাগারে জমা দিবেন। 524 ধারা। 525 ধারায় কি বলছে যে এই সম্পত্তি যদি পচনশীল, ক্ষয়শীল হয় এবং বিক্রয় করলে মালিকের মঙ্গল হবে, সেই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে এই সম্পত্তি কি করবে, বিক্রয় করতে পারবে এবং এই অর্থ সরকারি কোষাগারে বা ম্যাজিস্ট্রেটের আদেশে পরিচালিত হবে, যেটা 525 ধারায় পাই। এর সাথে পুলিশ আইনের 25, 26, 27 ডিএমপি অধ্যাদেশের 24 ধারা ব্যবহার করব। এই ছিল আমাদের আজকের আলোচনা।